সমাজ সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সমাজ সংলাপে আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন আফসান চৌধুরী। আফসান ভাই, আপনাকে স্বাগত সমাজ সংলাপে। আমি এবার আজকে একটু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে চাই। মুক্তিযুদ্ধ মার্চ, সেই জায়গা থেকে যে আমাদের সাধারণ মানুষ, জনমানুষ যেভাবে মুক্তিযুদ্ধে সঙ্গে নিজেদেরকে জড়িয়ে ফেলেছিলেন, এবং এই যে মার্চ তো না, আরো অনেক আগে থেকেই যে একটা দিকে যাচ্ছিল বাংলাদেশ বা তখনকার পূর্ব পাকিস্তান, আমাদের রাজনীতি এবং সার্বভৌমত্বের যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গাটা জনমানুষের ভেতর থেকে সেই আকাঙ্ক্ষাটা কিভাবে তৈরি হয়েছিল? আসলে যদি 1905-কে আমরা দেখি, বঙ্গভঙ্গকে যদি দেখি 1905, তাহলে দেখা যায় কয়েকটা আইডেন্টিটি বা আমার যে কি বলবো, আমার যে বিশেষত্ব, যে কয়েকটা বিশেষত্ব ধরা পড়ে। তার মধ্যে একটা হচ্ছে পূর্ববঙ্গ। এটা হচ্ছে কিন্তু পূর্ববঙ্গের ইতিহাস, এটা কিন্তু বাংলার ইতিহাস না। পূর্ববঙ্গ, কৃষক এবং মুসলমান, প্রধানত মুসলমান, এরা কিন্তু 1905 সালের কারণে তারা রাজনৈতিক পরিচয়টা পেলে। কিন্তু তারা রাজনৈতিক পরিচয়টা পেল বা পেল না কেন, এর পূর্বে কিন্তু এই গোষ্ঠীটা তৈরি হয়েছে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদারি প্রথার মাধ্যমে। অতএব এদের একটা দীর্ঘ যাত্রা ছিল। 1905-এ এসে এই সামাজিক যাত্রাটা রাজনৈতিক একটা বাস্তবতায় পরিণত হলো। এবং আমাদের পরবর্তীকালে যেসব রাজনীতি হয়েছে, এটা কিন্তু এই ছোট্ট এই তিনটা আইডেন্টিটিকে কেন্দ্র করে, তিনটা পরিচিতিকে কেন্দ্র করে, এই তিনটা পরিচিতির মধ্যে যারা রাজনীতি করতে এসছেন, প্রথমে আমাদের যাদের নাম স্মরণ হয়, এক হচ্ছে যে গ্রামীণ পর্যায়ে যেটা হয়েছে, সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছিল, আন্দোলন ছিল, যেমন ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন বা ফকির সন্ন্যাসী আন্দোলন। এগুলো কিন্তু গ্রামীণ আন্দোলন। এবং এই আন্দোলনগুলোর ভিত্তি কিন্তু তাদের বাহ্যিক চরিত্র নয়, তারা জমিদার প্রথাকে বিরোধিতা করছে বা ইংরেজের মানে ট্যাক্স খাজনা নেওয়ার প্রথাকে বিরোধিতা করছে। ধর্ম প্রচার বিষয় আছে। ধর্মটা তো যেহেতু তার সমাজের প্রধান সামাজিক ভাবনার প্রকাশ, এই জন্য সবসময় ধর্মকে কেন্দ্র করে এই জিনিসটা হচ্ছে। এটা কিন্তু খুব বাস্তবতা। এইটা মধ্যবিত্ত, গ্রামীণ মধ্যবিত্ত শ্রেণী তৈরি হলো এই চিরস্থায়ী বন্দোবস্ত থেকেই, যদিও যেটা কৃষককে সবচেয়ে নির্যাতন করেছে, যোদ্ধা শ্রেণী থেকে। এই যোদ্ধা শ্রেণীর প্রতিনিধি হচ্ছেন ফজলুল হক। এবং ফজলুল হক যখন রাজনীতি করতে আসলেন, তিনি যখন এই নিখিলবঙ্গ কৃষক বাজার সমিতি ভেঙে যায়, তিনি বের হয়ে চলে যান, কারণ তিনি সভাপতি হতে চেয়েছিলেন, হতে পারেননি। দেখা গেল ফজলুল হকের সঙ্গে যারা বের হয়ে আসছে সবাই পূর্ববঙ্গের। এবং তারপরে 1936 সালে যখন কৃষক প্রজা পার্টি হলো, এটাই হচ্ছে সেই অর্থে বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল। কারণ এদের ইচ্ছা গোটা বাংলারও না, এরা প্রধানত পূর্ববঙ্গের, এরা প্রধানত কৃষক, এরা প্রধানত মুসলমান। এই রাজনীতিটা 1936 সালে খুব প্রবল হয়ে দেখা গেল। কিন্তু এর বিরোধী পক্ষে ছিল মুসলিম লীগের রাজনীতি। মুসলিম লীগের রাজনীতিও সবল হলো এবং সারওয়ার্দী, যিনি বাঙালি ছিলেন না, যিনি অবাঙালি ছিলেন, কলকাতা কেন্দ্রিক, এবং আবুল হাসেম, যিনি জমিদার ছিলেন, যিনি কৃষক ছিলেন না, এই দুজনে মিলে মুসলিম লীগকে অনেক সবল করে ফেললো। এই যে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির পতনটাই হচ্ছে কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ বিষয়, যে কৃষকের রাজনীতিতে কথা বলার মতো কেউ রইল না। তো সেইটা গিয়ে নানা কারণে পরিবর্তিত হয়ে 1947-এ গিয়ে আমাদের যৌথ বাংলার প্রচেষ্টাটা হলো। যৌথ বাংলার প্রচেষ্টা সফল হলো না। তারপরে আসলো পূর্ব পাকিস্তান। কিন্তু পূর্ব পাকিস্তান আসাটা খুব মৌলিক, যে আমাদের রাজনীতিতে একটা মৌলিক পরিবর্তন করেছে ভাষা আন্দোলন। সেটা হচ্ছে আগে যেটা কেবলমাত্র বাঙালি মুসলমানের রাজনীতি ছিল, তার সঙ্গে যুক্ত হলো বাঙালি হিন্দুর রাজনীতি, এবং এটা হয়ে গেল বাঙালির জাতীয়তাবাদ। তো বাঙালি জাতীয়তাবাদ তৈরি হয়েছে এইখানে। আমাদের যাত্রাটা তাহলে কেবলমাত্র 47-এর পরে শুরু হয়নি, আমাদের যাত্রাটা 200 বছরের যাত্রা। আমাদের যাত্রা হচ্ছে এখানকার পূর্ববঙ্গের কৃষক শ্রেণীর যাত্রা। এর একটা অংশ শহরে রাজনীতি করতে আসলো, এরাই রাজনীতিটাকে নিয়ে গেল। তো আমাদের এই 150 বছর 200 বছরের ঐতিহ্যই হচ্ছে বাংলাদেশ। আমাদের ঐতিহ্যটা 47-এ পাকিস্তানের শুরু হয়নি, সেইটা আমাদের এখন বর্তমানে এই দেশে দেখা যায়। অথবা আমাদের দেখতে হবে, বিচার করতে গেলে আমাদের এইভাবেই বিচার করা। আকাঙ্ক্ষার যে যাত্রা বা আকাঙ্ক্ষা যে তৈরি হয়েছিল, সেটা সেই 200 বছর আগে, 200 বছর আগেই আমাদের আকাঙ্ক্ষা, এবং তৈরি হয়েছিল ইংরেজের সাথে সংঘর্ষ বা পূর্বেকার যেসব যারা ক্ষমতায় ছিল তাদের সংঘর্ষ। কিন্তু আমাদের সূত্রটা কিন্তু কৃষক, আমাদের ভাবনাটা কৃষকের ভাবনা। পূর্ববঙ্গ তৈরি করে ভদ্রলোক তৈরি করা হয়েছে, বাঙালি মুসলমান ভদ্রলোক, সেটাও কিন্তু কৃষকের টাকায়। আমার মনে আছে একটা, আমি শেখ সাহেবের একটা বক্তৃতা শুনেছিলাম স্বাধীনতা পরে, উনি কিন্তু একটু ক্ষুব্ধ ছিলেন এই কারণে যে সবাই বলছে চাই চাই চাই। তো তিনি বলছে যে আপনারা চান কেন এত?
আপনারা দিবার কথা বলতে পারেন না। এবং তিনি আরেকটা কথা বলেছিলেন যে আমার বাবা পাট বেচন না, আমার কথাটা মনে আছে, রেডিওতে শুনেছিলাম, উনি বোধহয় কলকাতায় গিয়েছিলেন, তখন বক্তৃতা দিতেন, পাট বেচন না টাকা দিয়ে আমারে পড়াইছে। তার মানে হচ্ছে যে এই পাট বেচা মানুষের যে সঙ্গে তার সম্পৃক্ততা, এইটা কিন্তু তার কথায় এসছে। তো আমাদের পাট বেচা মানুষের সংস্কৃতি, পাট বেচা মানুষের কৃষকের সংস্কৃতি, সেটা তো বিলীন হয়েছে। আমাদের পাট সেই তার যে প্রথম তার দাবি, এটা তো আর বাংলাদেশে আমরা বলতে পারি না, আমরা তো এখন বড় লোকের হাতে মোটামুটি বন্দিত। এই শেখ সাহেব পর্যন্ত আমি মনে করি এই ধারাটা খুব প্রবল ভাবে ছিল। এবং সেই জায়গা থেকে আমরা মার্চে যদি আসি, যে মার্চে এসে মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়া এই শ্রেণী। এবং আমি এই আজকে সকালবেলা আমার কাছে এসেছিল, আমি সকালবেলা যেহেতু আমি এখন গ্রামের ৭১টা শেষ করতেই হবে আমার, সেখানে আমি দেখছিলাম যে মানুষগুলোর কি প্রথম জিনিসের দাম, আটা না চারা না, আমার কাছে খুব মজা লাগছিল। এই হিসেবগুলো তখন ৭১-এ কিন্তু ছিল। মানুষ প্রতিরোধ করেছে কি, আমরা প্রতিরোধ বলতে সিনেমার কল্যাণে, এর কল্যাণে আমরা ভাবি যে গ্রামের লোকজন লাঠি টাঠি নিয়ে আক্রমণ করছে, এটা প্রতিরোধ, এক ধরনের প্রতিরোধ। কিন্তু বড় প্রতিরোধটা ছিল মানুষ হেরে যায়নি, মানুষ টিকে থেকেছে। মানুষ তো সবকিছু বিসর্জন দেয়নি, মানুষ খেয়েছে, চাষ করার চেষ্টা করেছে, ধান করার চেষ্টা করেছে, দোকান করার চেষ্টা করেছে, সংসার পালন করার চেষ্টা করেছে। এর চেয়ে বড় প্রতিরোধ হয়নি। এবং যত বিপদই হোক মানুষ অন্যকে আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার ক্ষমতাটা তার ক্রমেই কমে গেছে, অবস্থা যেহেতু খারাপ হয়েছে। কিন্তু এই জিনিসটা আমাদের সাহিত্য আসে না। সাহিত্যে আসলে আমি খুব একটা সাহিত্যের প্রতি এতটা আমার এরকম হচ্ছে না, আমাদের ইতিহাসের গবেষণাতে আসে না যে গ্রামের মানুষগুলোই কিন্তু ইতিহাসের আলোচনা আসে না, আপনি সাহিত্যকেও, কিন্তু সাহিত্যকে একটু গুরুত্ব মানে এটাও এভাবে দরকার। এই জন্য যে অনেকে হয়তো সরাসরি ইতিহাস পড়বে না, সাহিত্য থেকেও দিবে। সাহিত্য এবং ইতিহাস এই দুই জায়গায় যে জনমানুষকে আড়াল করা হলো, এটা বড় গোষ্ঠী, সে একটা উপন্যাস, একটা ছোট গল্পের মাধ্যমে হয়তো একভাবে ইতিহাসটা জানতে পারে। সেখানে মিশ্রণ থাকে, কল্পনার মিশ্রণ থাকে, কিন্তু হয়তো একটা পটভূমিতেই, হয়তো একটা কোনো একটা পটভূমি থেকে হয়তো সেই গল্প বা উপন্যাসের গাঁথনিটা তৈরি হয়। সেখান থেকে একভাবে মুক্তিযুদ্ধকে পাঠ বা আন্দোলন বা সামাজিক ইতিহাসকে জানতে পারে। আরেকটা হচ্ছে একদম নিরেট ইতিহাস। সেই জায়গায় মানুষ কখনো নায়ক হতে পারছে না। না, এর একটা জিনিস যেটা খুব কথাটা অপ্রিয় শোনালেও, সেটা হচ্ছে যে আমাদের সংস্কৃতিতে কিন্তু মধ্যবিত্ত যারা উচ্চবিত্ত হতে চায় বা উচ্চ মধ্যবিত্ত হতে, তাদের হাতে রয়েছে, এটা সাধারণ মানুষের হাতে নাই। এবং যেহেতু তারা সাধারণ মানুষ আর বই পড়ে না, সেই জন্য সাহিত্যিকরা বোধহয় এই অনুভবটা পায় না। আচ্ছা, কিন্তু স্বাধীনতার পরে যদি দেখেন, আমি যদি ৪টা-৫টা বইয়ের কথা দেখি, একটা হচ্ছে যে আমার মনে হয় মুক্তিযুদ্ধের উপরে যত লেখা হয়েছে আমার কাছে সবচেয়ে প্রিয়, সেটা হচ্ছে হাসান আইজুল হকের নামহীন গোত্রহীন। নামহীন গোত্রহীনের গল্পগুলো কিছুটা রাজনীতি, যেহেতু হাসান আইজুল হক উনি মার্ক্সবাদী রাজনীতিতে গিয়েছিলেন, তার ওইটা বাদ দিলে কিন্তু অসাধারণ অসাধারণ গল্পগুলো কিন্তু তৈরি হয়েছে এই তাদের মাধ্যমে যারা ৭১টা নিজেরা পার করেছে। কিন্তু ৭১-এর ইতিহাস চর্চাটা তখনই কিন্তু একটু বিপদগ্রস্ত হয়েছে। অর্থাৎ আপনি দলের অবস্থান থেকে ৭১ ইতিহাস চর্চা করেছে। তো তখন সাহিত্যিকরা স্বাভাবিকভাবেই যখন দেখেছে যে আমার তো কোনো একটা প্রতিষ্ঠিত কোনো বিবরণ নাই, তখন তার বিবরণগুলো তার ভেতর থেকে তৈরি হওয়া শুরু, বা অভিজ্ঞতার জায়গা তো নাই। এখনকার দিনে যারা আছেন তাদের তো অভিজ্ঞতার জায়গা থাকাও আমরা, কিন্তু তারা কোন জায়গা থেকে নেবেন? আমি বলি একজন ব্যক্তির তাকে আমরা অন্য বিভিন্ন কারণে স্মরণ করি, কিন্তু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ইতিহাস চর্চায় উনি খুব সচেষ্ট ছিলেন। তিনি হচ্ছেন হুমায়ুন আহমেদ। আমার মনে আছে ১৯৮৮-৯৯-এর দিকে আমি তখন জাতিসংঘে চাকরি করি, আমরা একটা ওই কি বলে টেলিভিশনের জন্য একটা ছোট নাটক তৈরি করছিলাম ওই ওআরএস এর উপরে। তো হুমায়ুন ভাই লিখেছিলেন স্যালাইনের উপর, হ্যাঁ ওআরএস ও স্যালাইনের উপর। হুমায়ুন ভাই কোনো পয়সা নেননি, হুমায়ুন ভাই একেবারে কিন্তু ফ্রি এটা লিখেছে। তখন এইসব দিন রাত্রি সিরিয়ালটা চলছিল। তখন হুমায়ুন ভাই আমাকে, কতটা মানুষ সাহিত্যের ব্যাপারে সিরিয়াস ছিলেন তিনি বলছিলেন যে আমি আপনাদের দলিল পত্রে, আমাদের যেহেতু 15 খণ্ড দলিলের সঙ্গে আমি জড়িত, আপনাদের পড়েছি অনেকগুলো এর মধ্যে ঠিক নাই। তো আমি বললাম যে কোন খণ্ডের কথা আপনি বলছেন? আমি বলছেন 7 নম্বর খণ্ড। 7 নম্বর খণ্ড বস্তুতপক্ষে আমাদের এই 15 খণ্ডের মধ্যে সবচেয়ে দুর্বল। ওগুলো হচ্ছে বিবরণ আর বয়ান, ওগুলো মূলত বাংলা একাডেমি কালেক্ট করেছিল এবং ওটা আমাদের কালেকশন খুব কম ছিল। তো আমরা খেয়াল করে দেখেছি যে ওখানে অনেক কিছু আছে যেগুলো পরবর্তীতে আপনারা দেখেছেন। হ্যাঁ, পরবর্তীতে দেখেছি, আমার নিজেই আমি ব্যবহার করতে গিয়ে দেখেছি 7 খণ্ড 7ম খণ্ড আমি প্রায় ব্যবহার করি না, কারণ আমার কিছু সমস্যা হয়। আমি এই কারণে আমি দেখেছি ওই তো হুমায়ুন ভাইয়ের মতো মানুষ যে পড়াশোনা করছেন যে আমি উপন্যাস লিখবো বলে,
এই রকম চর্চাটা তো আমাদের দেশে অনেক কমে গেছে। এখন মানুষ আচ্ছা অন্য কি লিখেছে বা অন্য কি শুনেছি বা আমি কি মনে করি কি হয়েছে, এই চর্চা নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে। নিজস্ব দৃষ্টিভঙ্গি। তা আমি গ্রামে গিয়ে যেটা খেয়াল করেছি মুক্তিযুদ্ধের গবেষণার কাজে গিয়ে, সেটা হচ্ছে গ্রামে কিন্তু 71টা 72 75 তাদের আলাদা নিরিখ আছে, এবং সেটা কিন্তু তারা শহরের সংস্কৃতি দ্বারা প্রভাবিত না। তারা বরং ওই আকাশ সংস্কৃতিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখে, কিন্তু বাংলাদেশের এই মুক্তিযুদ্ধ বিষয়ক এই জিনিসটা বা সাহিত্যটা তাদের কাছে পৌঁছায় না। তো আপনারা শুনেছি যে মুক্তিযুদ্ধ বিষয়ক কাজ করেন, এটা আমি মনে করি খুবই দরকার। কারণ আমি যখন আমার যারা সংখ্যাতত্ত্ববিদ তাদের সঙ্গে বসেছিলাম, ওরা বলছিল যে আপনি কিন্তু বেশি পাচ্ছেনই না, লোকই পাবেন না আপনি স্যাম্পলিং করতে গেলে, কারণ এই বয়সের মানুষ যে একটু বয়স হারিয়ে যাচ্ছে। তো ওই হারিয়ে যাওয়ার প্রক্রিয়া তো খুব শুরু হয়ে গেছে। যদি আমরা ওই জীবনযাপনের চর্চাটা নিয়ে আসতে পারি, এবং জীবনের চর্চা আমি মনে করি যে এটা আমাদের খুব দরকার। কেস স্টাডি বেশি হোক, এইটা আমার হয়েছিল, আমার প্রমাণ করার দরকার নেই পাকিস্তান আর্মি কত খারাপ ছিল, আমার প্রমাণ করার দরকার নেই মুক্তিযোদ্ধা কত সাহসী ছিল, আমি জাস্ট বলি যে এইটা ঘটছিল, তাহলেই তো মানে ঘটনার বিবরণ। তাহলে যেটা হয় সাহিত্যের ভিত্তিটা তৈরি হয়, তখন আর মানুষের কোনো দুর্ভাবনা থাকে না, তখন আর মানুষের কোনো কনফিউশন থাকে না যে এইটা কি হয়েছিল কি হয় নাই, তখন মানুষ বলতেই পারে। মুক্তিযুদ্ধের এই যে 9 মাস বা তার আগে পরে মিলে যদি কোনো একটা পরিবারের সংকটের কথা আমরা বলি, তার টানাপোড়েনের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু ওই সময়কালটা চলে আসে অবশ্যই। কিন্তু যেটা হয় আমি বলি আমার ওখানে দেখাতে হবে এরকম না যে মুক্তিযুদ্ধে গিয়েছে, ছেলেটা ফিরে নিয়ে শহীদ হয়েছে, তারপর ওই পরিবারের কোন একটা মেয়ে বা বউ নির্যাতিত হয়েছে, এগুলি এইটাই হয়েছে সবচেয়ে বড় সংকট। আমরা ধরে নিয়েছি এটাই হয়েছিল 71, আমরা জানতে চাই না 71-এ কি হয়েছিল, এবং এটা থেকে আমরা বেরোতে পারছি না কেন সেটা অন্য প্রশ্ন, কিন্তু আমরা বেরোতে পাচ্ছি না এবং বেরোতে চাইছিল না। আমি যদি আমাদের পরিবারে এত মুক্তিযোদ্ধা, কিন্তু কেউই 71 নেওয়ার কথা বলে না, যেহেতু আমি তো জীবন যাপনটা করেছি, অথবা আমাকে আর নিয়ে বসে এত আলাপ করার নাই। আমি তো জানি কি হয়েছিল, আমি তো জানি কি দেখেছি, আমি জানি তো কি করেছি। এইটা কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাই এই বক্তব্যটা দেওয়ার জন্য, কারণ আমরা যতক্ষণ না বলতে পারবো যে লোক এটা হয়েছিল, নির্ভয় বলতে পারবো এটাই হয়েছিল, এর বেশিও হয়নি এর কমও হয়নি, তখনই হবে। এবং আমার মনে আমি একটা ওরাল হিস্ট্রি প্রজেক্ট করার চেষ্টা করছি যে ভাই বলো শুধু কি খাইছিলা, বলো শুধু কি পড়ছিলা। আমি আজকে সকালবেলা বসে দলিল খুঁজতে গিয়ে দেখছিলাম যে কামলার দাম রেট কত ছিল, 8 আনা একদিনে 8 আনা, 1 টাকাও ছিল না। কারণ কি ওটা এত নিরন্ন এলাকা হয়ে গেছে, তখন তো কামলার কাজ কমে গেছে। সেইখানে একটা বড় একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, আমাদের দেশে যারা রাজাকার, গ্রামের রাজাকার, আমি রাজনীতিবিদ রাজাকার বলছি না, গ্রামের রাজাকার, সে কিন্তু বেশিরভাগ গবেষণাতে আসে অর্থনৈতিক কারণে হয়েছিল, কারণ এটা তার জন্য চাকরি ছিল, আর সে লুট করলে কেউ কিছু বলবে না। যেমন আমি এই কথাটা বলছি যে আমি যুদ্ধ শিশু জানি, যুদ্ধ শিশু কোথায় আছে চিনি। লোকজন এরকম একটা ধারণা হয় যে আমাদের সমাজে যুদ্ধ শিশু নেই, আমিও এরকম একটা আবছা ধারণা ছিল। তো আমি যখন গ্রামের দিকে গিয়ে কাজ করছি, তখন আমার গ্রামে কিন্তু লোকজন বিনা লজ্জায় বলছে যে নির্যাতিত হয়েছে মধ্যবিত্ত হলে তার জন্য অনেক লজ্জা, কিন্তু যে গরিব তার লজ্জা নেই। তখন আমি বলছি যে তার কোনো আড়াল নেই, তার কোনো আড়াল নেই। একটু 7ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের পটভূমিতে যেতে চাই। সেই ভাষণ তো আসলে ওই যে আমরা যেটা জনমানুষ নিয়ে কথা বলছিলাম, আমরা সেই ভাষণের লক্ষ্য তো ছিল জনমানুষ। হ্যাঁ, এবং আমি মনে করি এই ভাষণের বিশাল ঐতিহাসিক গুরুত্ব এই ভাষণের গুরুত্বের চেয়ে অনেক সময় ছাপিয়ে যায়। হ্যাঁ, এর কারণটা হচ্ছে যে যখন 7ই মার্চে শেখ সাহেব ঘোষণাটা করছেন, তিনি কিন্তু জানেন যে আক্রমণের প্রস্তুতি চলছে, কারণ আক্রমণের প্রস্তুতি তো বোধহয় ডিসেম্বর কি জানুয়ারি মাসে হয়ে গেছিল, জানুয়ারি মাসে বোধহয় হয়ে গেছিল। 7ই মার্চে যখন হয়, এটা হলো 3 তারিখের ঘোষণার পরে যে আমাদের এখানে পার্লামেন্ট সভা ডাকা হবে না, তখন অস্থির হয়ে গেছিল ঢাকা শহর। 7 তারিখে গিয়ে যখন বললো সবাই শুনতে গেছে কি করবো, আগামীটায় কি করব, উনি যে এই জিনিসটা করতে পেরেছিলেন, উনি 2টা কাজ আমি যেটা মনে করি, যে একটা তিনি বলেছিলেন আর যেটা তিনি বলেননি। যেটা তিনি বলেছিলেন সেটা হচ্ছে যে এর চেয়ে ভালো পলিটিক্যাল মোবিলাইজেশন সমাজে, এই যে উদ্বুদ্ধকরণের বক্তৃতা আর হয় না। কিন্তু বক্তৃতাটা কেবলমাত্র গলাবাজি ছিল না, বক্তৃতা করে নির্দিষ্ট কথা, একে দেওয়া হবে, একে দেওয়া হবে, একে দেওয়া হবে, একে দেওয়া হবে, এই কাজ থাকবে, এই কাজ থাকবে না। আমার মনে হয় এরকম ভাবে মাথা ঠান্ডা করে একটা মানুষ যে এই কথাটা বলতে পেরেছিল, এটা হচ্ছে সবচেয়ে ঐতিহাসিক বিষয়। অন্য যেটা হয়েছিল, এক বক্তৃতার মাধ্যমে
সারা বাংলাদেশের মানুষ সেটা যে যেই ভাবনার জন্যই হোক সেই ভাবনার জন্য দাঁড়িয়ে গেল। এবং এর গুরুত্বটা আমরা বুঝতে পারি যে 25 তারিখ রাত্রের আক্রমণের পরে সারা বাংলাদেশের যে জালটা ছিল, যে জাতীয়তাবাদী জাল, যে প্রতিরোধের জাল, প্রতিবাদের জাল বলেন, বিদ্রোহের জাল বলেন বা স্বাধীনতাকামী শক্তির জাল বলেন, এটা কিন্তু 7ই মার্চের বক্তৃতায় প্রক্রিয়াটা একটা খুব মৌলিক একটা বিষয়, যে ধাক্কা দিয়ে জানিয়ে দিল যে না তুমি প্রস্তুত থাকো। ঘরে ঘরে প্রস্তুত থাকাটা হচ্ছে খুব মৌলিক বিষয়। মানুষ ঘরে ঘরে প্রস্তুত হয়েছিল। আর যেটা না থাকার গুরুত্ব আমি মনে করি সেটা হচ্ছে যে পাকিস্তান আর্মি জেনারেল খাদেম হোসেন রাজা এবং আরো অন্যান্য গ্রন্থেও রয়েছে, তারা ভাবছিলেন যে শেখ সাহেব 7ই মার্চে স্বাধীনতা ঘোষণা দিয়ে দিবেন এবং দিয়ে দিলে তারা আক্রমণটা করবে। তিনি তার উপরে চাপ কিন্তু আওয়ামী লীগের ভেতর থেকেও ছিল, তার উপরে ছাত্রলীগের ছিল, বহু লীগের ছিল, বহু চাপ ছিল। ইনি এই চাপটাকে সামাল দিতে পেরেছিলেন এবং চাপটাকে সামাল দিয়ে যেটা করেছিলেন, সব বলেছেন, স্বাধীনতার কথা বলেননি। তিনি হয়তো জানতেন যে স্বাধীনতা আসছে, মানে স্বাধীনতা না হোক অন্তত এরকম একটা আক্রমণ আসছে, পরোক্ষভাবে উনি সবই বলেছেন, সব বলেছেন। কিন্তু উনার দরকার ছিল না এর চেয়ে বেশি বলার। এবং এই যে পরিমিতি বোধটা, এটা একটা ইতিহাসের বিশাল একটা শক্তি লাগে, চরিত্র লাগে, উনার সেটা ছিল। না বলে যতটা তিনি গুরুত্বপূর্ণ, বলেও ততটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি যে না বলাটা তার অনেক বেশি বড় কাজ, রাজনৈতিক প্রজ্ঞার যে পরিচয়। এবং এই প্রজ্ঞার পরিচয় আমাদের দেশের রাজনীতিবিদরা আগেও দেয়নি, পরেও দেয়নি। তবে এই জন্যই 7ই মার্চের ভাষণটা হচ্ছে শেখ মুজিবের রাজনৈতিক জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। তারপরে যা হয়েছে আগে কি হয়েছে সেটা অন্য কথা। কিন্তু আমি ইতিহাসে, আমি যেহেতু তার এই বিষয়গুলো নিয়ে লিখেছি, যে তিনি নিজেকে উত্তীর্ণ করতে পারেননি, তিনি নিজেও নিজেকে উত্তীর্ণ করতে পারেননি। এটাই ছিল ইতিহাস। কেন উত্তীর্ণ করতে পারেননি? ওটা হচ্ছিল ইতিহাসের সন্ধিক্ষণ। ওই মুহূর্তে আমরা জন্মাচ্ছি, ওই মুহূর্তে আমরা তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে। এবং একেবারে নিরেটভাবে যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল জনযুদ্ধের কথা যেটা আপনি বলেছেন। জনযুদ্ধ ছিল এই সংগ্রাম কমিটির মাধ্যমে। এই সংগ্রাম কমিটি তৈরি হয়েছে এই 7 তারিখের পরে। 7 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সংগ্রাম কমিটি তৈরি হয়েছে। সারা দেশে যারা আওয়ামী লীগ বলেন বা স্বাধীনতার পক্ষে বলেন, তারা একত্রিত হয়েছে। এবং যুদ্ধটা যখন হয়েছে, তারাই কিন্তু চাপটা সামলেছে। এই চাপটা যে তারা বন্দুক নিয়ে যুদ্ধ করতে গেছে তা না, তারা এক একটা গ্রামে গ্রামে, গ্রাম ভিত্তিক যেহেতু ছিল, সেইখানেই তারা প্রস্তুতিটা নিয়েছে। জনগণ অন্তত চেহারা দেখেছে, মানুষ দেখেছে, একত্রিত হয়েছে। এবং এই একত্রীকরণ যদি আপনি গবেষণা করতে, আপনি যদি গিয়ে দেখেন যে কি ওখানে প্যারেড করে মিছিল মিটিং করেছে কিনা, না, তা তো আর কেউ করে না। কিন্তু গ্রামগুলো জেনেছে, প্রস্তুত হয়েছে। একটা গোটা গ্রামের শক্তিগুলো কিন্তু সংগ্রাম কমিটিগুলো একত্রিত করেছে। শহরে বরং এতটা ছিল না। সেই জায়গা থেকে উনি যখন বলছেন কথা, উনি যখন বক্তব্য দিচ্ছেন, তখন আমরা যদি শ্রেণী নিয়ে কথা বলি, ওনার তো সেই শ্রেণীর জায়গাটা উনি শুধুমাত্র মধ্যবিত্তকে বলেননি, বা সমাজের, বা তখন যে পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তানের যে অভিজাত শ্রেণীকে উদ্দেশ্য করে বলেননি। না, ওনার ভাষার মধ্যেও ছিল যে জনমানুষ, একদম আমি তৃণমূলের মানুষের কাছে বলছি। যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে 7ই মার্চের এই বর্তমান বাংলাদেশের যে বড় লোকের হাতে গ্রেপ্তারকৃত বড় বাংলাদেশ, সেটা কিন্তু ছিল না। এটা ছিল সবার বাংলাদেশ। যতদূর আমাদের ইতিহাসে সম্ভব সবার বাংলাদেশ যদি আপনি দেখতে চান, তাহলে 7ই মার্চ দেখতে হবে। এবং আপনি যদি গ্রামের দিকেও যান, তাহলে দেখবেন যে এই উজ্জীবনটা কিন্তু 7ই মার্চ থেকে 25শে মার্চ রাত্রি পর্যন্ত। তা না হয় ঢাকা শহরে আক্রমণ হলো, আপনার এমন কোনো খবর দেওয়ার কোনো যন্ত্রপাতি নাই, যতটুকু পেলেন তার ভিত্তিতে কিভাবে সারা বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তার মধ্যেও ভালো খারাপ মন্দ, প্রতিরোধটা শুরু হয়েছে কিন্তু 7ই মার্চের বক্তৃতা। কারণ মানুষ প্রস্তুত ছিল প্রতিরোধ করার জন্য। আপনার তো প্রতিরোধ করার জন্য প্রস্তুত লাগে। আমরা মারপিট করতে গেলেও তো আমরা, হ্যাঁ, তো তাহলে এই প্রস্তুতিটা এসছে। আত্মরক্ষার কথা যদি বলে, প্রস্তুতিটা তৈরি হয়েছে 7ই মার্চের ভাষণ দিয়ে। এবং মানুষ তো নিজে থেকে তখন সিদ্ধান্তগুলো নিয়েছে। গ্রামে, এই আমাদের ঢাকা শহরে কিন্তু পাড়ায় পাড়ায় ডিফেন্স কমিটি তৈরি হয়ে গেল, যে আমাদের কাজটা কি, যাতে শান্তি রক্ষা করা হয়। আমার মতে এই বিজয়টাই ছিল বিজয়। এবং যারা 7ই মার্চের সময় ছিল, 7 থেকে 25শে মার্চ পর্যন্ত, তারা বলবে বাংলাদেশের জীবনের ইতিহাসে শ্রেষ্ঠ সময়। চোর টোর কমে গেল, বা দু একটা জায়গায় হয়েছে। আমার নিজের বড় ভাই যে একজন মুক্তিযোদ্ধা, সে কিন্তু ওই সময় লুট থামাতে গিয়ে ছুরি খেয়ে গেল। তো লুট থামাতে গিয়ে ছুরি খেয়ে গেল, কিন্তু তার মানে যে লোকজন তাকে সাহায্য করে টোরে, ওই যারা করেছে তাদেরকে ধরে টোরে ইত্যাদি করলো। মানুষের মধ্যে কি আশ্চর্য পরিবর্তন। এই প্রজন্মের ছেলেমেয়েদের সাথে আপনার খুব ভালো যোগাযোগ। হ্যাঁ, আমি যেটা মনে করি যে তাদের সবাইকে আমি একবারে জানাতে পারছি না, কিন্তু আমি যেটা করি তাদেরকে গবেষণার অবস্থান থেকে জানাই।
এবং আমার মনে হয় আমি যেটা একটা মানে কাজ শুরু করেছি, বাংলাদেশে অনেক কাজ করতে গেলে কোনো পয়সাপাতি লাগে না। এই যে লোকজন বলে যে গ্রান্ট না পেলে গবেষণা করবো কি করে, লাগে না। আমি প্রত্যেককে যেটা বলি যে বাসায় যাও, অনেকেই তো ঢাকার বাইরে পড়ে বা ঢাকায় যারা থাকে, জিজ্ঞেস করো কি হয়েছিল ৭১-এ, এবং ওদের পরিবর্তনটা কিন্তু এখান থেকেই আসে। ওদের বাবা মা আছেন, বাবা মার কাছে ওরা জিজ্ঞেস করেন, দাদা দাদি আছেন, যারা আছেন জিজ্ঞেস করেন, এবং অদ্ভুত অসাধারণ অভিজ্ঞতাগুলো তারা জানতে পারেন। এবং আমি মানে একেবারে চরম অভিজ্ঞতাও আছে, যেমন একজন তার দাদাকে খুঁজতে গেছে, খুঁজতে গিয়ে তার দাদাকে আবিষ্কার করেছে। সেটা তার জন্য খুব ট্র্যাজিক ছিল, কিন্তু দেখেছে যে দাদা আসলে তাদেরকে এক অর্থে ত্যাগ করেই চলে গিয়েছিল ওই সুযোগে। কিন্তু একই সাথে তারাও নিজের আবিষ্কার করছে তাদের আত্মীয় স্বজনকে। এবং একজন এসে খুব অসাধারণ একটা কথা বলেছে যে আমি জানতাম না আমার চাচা এত বড় মুক্তিযোদ্ধা, এবং এটা আমি ভাবতেও পারিনি। আরেকজন বলছে যে দেখেন স্যার, আমার আরেক চাচা সে কিন্তু বিহারীর হাতে খুন হয়েছে, তার বাবা মাও কিছু করতে পারেনি, তার ছেলেরা ছোট ছিল তারাও কিছু করতে পারেনি। তাহলে ওদের কাছে কিন্তু এই বহুমাত্রিকতাটা কিন্তু খুলে যায় কেবলমাত্র একটা মাত্র ছোট্ট প্রশ্ন করি যে তোমার ৭১টা কেমন ছিল। বা একজন আমাকে এসে যেটা বলেছে যে আমাদের বাসায় আমার বাবা মা ৯ মাস ধরে অবাঙালি একটা পরিবারকে রক্ষা করেছিল। আমার মনে হয় এইভাবেই আমাদের চর্চাটা যদি করে, আমি চেষ্টা করবো, অনেক কিছু তো আমাদের কাছে আসেনি, এবং এটাই যদি আসে, অনেক কিছু আসেনি, এইগুলাই আসেনি বিশেষ করে। আমাদের এইগুলো যদি জানতে পারে, তাহলে নিজেদের সম্পর্কে, অন্যদের সম্পর্কে আমাদের একটা ভিন্ন ধারণা হবে। কিন্তু আপনি কোনো উন্নাসিকতা দেখতে পান বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে? মানে যেটা সাধারণত অভিযোগ করা হয় যে আমাদের এই প্রজন্ম একটু উন্নাসিক বাংলাদেশ নিয়ে। আমার মনে হয় না বাংলাদেশ নিয়ে, মানুষের যে বাংলাদেশ নিয়ে যদি উন্নাসিকতা, তাহলে ক্রিকেট খেলার সময় আনন্দ আর কষ্টটা কোথা থেকে আসে? যেটা হয় তাদের একটা ব্যবধান তৈরি হয়েছে। এই মানে উন্নাসিকতার বিষয়টা মানে ওই জায়গা থেকে আসে জীবন চর্চার দিক থেকে, যে হ্যাঁ, যে জীবন চর্চাটার সাথে হয়তো আমাদের সংস্কৃতির যোগাযোগটা নাই, কিন্তু বাংলাদেশ নাই সেটা মনে ঠিক না, একেবারেই না। আমার তো মনে হয় সেটা বিষয় না। যেটা তাদের সামনে হয়েছে কি, যে আমরা তো খুব কপালে, আমি মনে করি যে আমাদের কপালে। অনেকে আমাকে বলে যে আপনারা ৬৯ দেখেছেন, ৭১ দেখেছেন, আপনাদের তো বিশাল অভিজ্ঞতা হয়েছে, আমাদের তো ওরকম কোনো অভিজ্ঞতা তৈরি হয়নি। তো তারা যে অভিজ্ঞতাটাকে দেখতে পায়, যেমন ৯০-এর গণ আন্দোলনকে তারা খুব বড় করে দেখে, কারণ এটাই তো তাদের কাছে একটা বড় গণ উত্থান। সেটা তো অবশ্যই। হ্যাঁ, আমরা ৭১ দেখিনি, কিন্তু আমরা ৯০ দেখেছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তাহলে তাদেরকে তো এইটার, তবে আমি মনে করি যে গৌরব চর্চার চেয়ে ইতিহাস চর্চা করলে তারা শিখবে বেশি। গৌরব করা একটা কোনটায় নিয়ে গর্ব করবে সেটা তার উপরে ছেড়ে দেওয়া উচিত, এবং তার সেই মেধা, বুদ্ধি, সংস্কৃতি আছে। তাহলে সেই চর্চাটাই যদি একটু শুরু করি। কিন্তু তোমার বাড়িতে কতজন লোক খুন হয়েছিল এইটা দিয়ে তো আর আমি শুরু করতে পারবো না। ৭১ কি হয়েছিল, জিনিসের দাম কত ছিল, খাইছিল কি। একজন বলছিল আমাকে, ঢাকায় ছিল না, ঢাকায় বাইরে গেছিল, একজন আমাকে যেটা বললো গতকাল, সে বলল যে স্যার আমার বাবা বলেছে তারা দাদার সঙ্গে চলে গিয়েছিল, এবং তারা দিনের পর দিন শুধু দুধ আর গুড় খেয়েছিল। তাহলে কদিন ধরে, বলে ২ সপ্তাহের মতো দুধ আর গুড় খেয়েছিল। ওই সময় ধরেন যে বিয়ে শাদী ছিল, সেখানে ওই বিয়ের অনুষ্ঠানটা কিরকম ছিল সেটা তো একটা জানার বিষয়। মানে আপনাকে আমি যে কতভাবে বলবো যে আপনার ইতিহাস চর্চা করা উচিত ছিল, কারণ ওই প্রশ্নগুলি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন আমাকে জিজ্ঞেস করেছে, বলেছে যে আপনি ৭১ সাল আমরা বাঁচি না মরি সেটা ঠিক নাই, বিয়ের কথা জিজ্ঞেস করছেন। আরেকজন লোক বলতেছে না তা তো হয়েছিল, তো অর্থাৎ বিয়েও হয়েছিল, বরকনে দেখা হয়েছিল, খাওয়া হয়েছিল। একজন হচ্ছে দোকানে গিয়ে শহর যে বাজারটা ছিল, বড় বাজারগুলো শেষ হয়ে গিয়েছিল। বড় বাজার শেষ হয়ে গ্রামের কাছাকাছি ছোট ছোট অনেক বেশি বাজার তৈরি হয়েছিল, যে কারণে হিন্দু শ্রেণী গ্রাম থেকে চলে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের যে ব্যবসাটা, টাকা দেওয়া বা ওই বন্ধকির ব্যবসাটা, এই ব্যবসাটা মোটামুটি চলে গিয়েছিল। তো তাদের তো আর রুজিই নাই, তখন তাদের তো চলে যেতেই হবে। এই ধরনের বিষয়টা আমার মনে হয় আরো অনেক সুযোগ আছে জানা, তো বেশি দিন নাই, কারণ যারা অভিজ্ঞতায় ছিল তাদের তো বয়স হয়েছে। তো এই আমরা জিজ্ঞেস করি, আমরা যদি আমি ভাবছি যে আমি ১০০০ স্মৃতি কালেক্ট করবো। মানে এরকম, মানে এখন হয়তো যে আপনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তারা চলে যাচ্ছেন, এখন এই চলে যাচ্ছেন, আমরা হয়তো ভাবছি যে মুক্তিযুদ্ধটা আছে, কারণ অনেক নতুন ভাবে অনেকে বলছেন আমরা মুক্তিযুদ্ধ করেছি বা মুক্তিযোদ্ধা, কিন্তু প্রকৃত অর্থে যারা মুক্তিযুদ্ধের সময়কালে ছিলেন, আমি মুক্তিযোদ্ধার চেয়ে সময়কালে যারা ছিলেন তাদের কাছ থেকে প্রামাণ্য অনেক কিছু আমরা হয়তো এখন, এবং তাদের জিনিসটা কি হচ্ছে, আমি একটা খেয়াল করেছি যে কার যদি সুবিধার জায়গা থাকে
তাহলে সে সত্যি কথা বলে না, হ্যাঁ। তখন সে বাড়িয়ে বলে, এইটা বলে, ওটা বলে, তার আমি যদি এটা কোনো করছি। কিছু মানে হ্যাঁ, পাওয়ার দরকার থাকে। হয়, হ্যাঁ। আর যার কিছু নাই সে এখন নিরেট ভাবে বলে যায়, এটা হ্যাঁ। হয়েছিল, এটা হয়েছিল, এটা হ্যাঁ। হয়েছিল, এটা হয়েছিল। তাহলে আমাদের তো সার্টিফিকেটের দাবি নাই। কিচ্ছু চায় না, গ্রামের মানুষ তো কিচ্ছুই চায় কিছুই চায় না, না। হ্যাঁ। এবং আমি এই মন্ত্রীকে একবার বলেছিলাম যে আপনি যে বলছেন মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়েছে যারা, বেশিরভাগ মানুষ যুদ্ধ করেছে ট্রেনিং ছাড়া, যখন যার দরকার হয়েছে। এখন যুদ্ধ বলতে আপনি কি সামনে গিয়ে দাঁড়িয়ে এসে তো পাকিস্তান আর্মির ট্রেনিং, তাহলে কি বলবেন যে পাকিস্তান আর্মি যাদের ট্রেনিং দিয়েছিল তারা মুক্তিযোদ্ধা না? সেটাই তো হয়েছিল, বেশিরভাগ সেনাবাহিনীর সদস্য তো পাকিস্তান আর্মির ট্রেনিং পাওয়া। আর যারা মানে মূর্তি যারা ছিল, ফার্স্ট মূর্তি তো যুদ্ধই করতে পারেনি। হ্যাঁ। অতএব সেই কারণে আমার মনে হয় আমাদের এই জিনিসগুলো করে সামাজিক ইতিহাসটা সংগ্রহ করতে পারলে আমাদের ইতিহাসটা কতদূর এবং করতে পারবে। সামাজিক ইতিহাসে যদি মনোযোগ দিই তাহলে কিন্তু জনমানুষের যে সম্পৃক্ততা তারা স্বীকৃতিটা পাবে সবচেয়ে বেশি। তারা যে স্বীকৃতিটা এখনো পায়নি, মানে আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে পায়নি, তার একটা কারণ হচ্ছে যে আমরা সামাজিক ইতিহাস আমরা বলতে পারছি না, মুক্তিযুদ্ধের সামাজিক ইতিহাসটা আমরা কাজ করিনি, অসম্পূর্ণ রয়ে গেছে। সেজন্য আমাদের কাছে সেটা মনে হলো। আফসান ভাই, আপনাকে ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে এতক্ষণ আমাদের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক এই আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।